এখন আমরা সাইট সিইংয়ে যাব। মাথা নিচে, মাথা নিচে। এটা তো পেটুয়াঘাট মৎস্য বন্দর। এখানে তো কোনো জনবসতি ছিল না। সমুদ্র অনেকটাই দূরে চলে গেছে। এখান দিয়ে বনশুয়োর পাস করবে। এই যে চিকেন, মনে হচ্ছে না এই রাস্তাটা দিয়ে হেঁটে চলে যাই। মানে অজস্র লাল কাঁকড়া রয়েছে এখানটা। অনেকটাই দূরে চলে গেছে। কলকাতা থেকে কম বেশি 160 কিলোমিটার, অনেকটাই অচেনা একটা সমুদ্র সৈকত। কিভাবে গেলাম, থাকলাম, নির্জন সৈকতে স্নান করলাম, খাওয়া দাওয়া করলাম ইত্যাদি আরো অনেক প্রশ্নের উত্তর নিয়েই ভিডিওটা। না দেখে থাকলে উপরে আই বাটন আর নিচে ডেসক্রিপশন বক্সে পাবেন, অবশ্যই দেখে নিন, এই ভিডিওটা বুঝতে সুবিধা হবে। এখন প্রায় 4:30 বাজে, 4:25। হ্যাঁ, আজকে 16ই জুন 2026। ট্রেনটের ভেতর থেকে বেরোচ্ছি। এখন ভেতরটা বৃষ্টিটা হয়নি, তো বৃষ্টিটা হলে ঠান্ডা হতো। যাই হোক, এখন আমরা সাইট সিইংয়ে যাবো। এখানকার লোকাল 3-4টে জায়গা আছে। মানে আমি আর মিঠুই মূলত যাব। কিন্তু আটকে না দিলে হবে কি, মশা ঢুকে যাবে। মশা আছে এখানে। চলো, এই যে টেন্ট, ওগলা পাতা ছাউনি দেওয়া আছে। ভোল্টেজ একটু লো বলে ফ্যানগুলো আস্তে আস্তে ঘুরছে আর কি। কিন্তু এখানে এলে একটু গরমটা কম থাকলে এলে ব্যাপারটা আরামদায়ক হয় আর কি। আর একটা টেন্ট আমাদের মিঠু দেখা যাচ্ছে, মিত্র শুয়ে আছে। বিকেলের কানাই চট্টগ্রামের রাস্তা এবড়ো খেবড়ো হলেও গ্রাম্য পরিবেশটা কিন্তু বেশ। আমাদের থাকার জায়গা ছাড়াও আরেকটা হোটেল আছে এখানে, এই দুটোই থাকার জায়গা এখনো পর্যন্ত। আসা যাওয়ার পথে মাছ চাষ বা মূলত চিংড়ি চাষের অজস্র ভেরি চোখে পড়বে পানকৌড়ি, মাছরাঙা ইত্যাদি পাখি। এই আমাদের অটো, আমরা এদিক দিয়ে এলাম। আর এই যে দারিয়াপুর দ্বীপস্তম্ভ বা লাইট হাউস যেটা আর কি, এই যে এখানে বোর্ড দেওয়া আছে। খোলার সময় বিকেল 4টে থেকে 5:30 পর্যন্ত। টিকিট প্রাইস 12 রুপিস, 2 টাকা বেড়েছে। হ্যাঁ, কোথায় এই যেখানে পার্কের মতো আছে। এই যে এখানে ক্যামেরাতে ছবি তোলা নিষিদ্ধ, তবে মোবাইল ক্যামেরায় অসুবিধা নেই। এই লাইট হাউসের একটা ইতিহাস আছে। 30 মিটার উচ্চতার লাইট হাউসের উপরে যে আলোর ব্যবস্থাপনা, সেটা 1881 খ্রিস্টাব্দে গুজরাটের দ্বারকা লাইট হাউসে বসানো হয়েছিল। সেটা ছিল তেলের বাতি। পরে 1964 সালে ওখান থেকে আলোর সরঞ্জাম খুলে এনে এই পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার দারিয়াপুরে স্থাপন করা হয়। সেটা 1968 সালে, এবং এর আধুনিকীকরণ করা হয়। স্পাইরাল টাইপের না, উঠে গেছে বেঁকে বেঁকে। ওয়েব মতো আছে, এখান দিয়ে উঠে যাবে আর কি। এখানে সব অপারেটিং সিস্টেম আছে। এই দেখো এখানে এটা কি? এটা লাইট, লেন্স খারাপ হয়ে যায়। মানে এটা থেকে কি আলো বের হয়? এখন না। মাথা নিচে, মাথা নিচে। রীতিমতো দারুণ। আশপাশটা দেখো খালি।
এখান থেকে দূরে সমুদ্র কিছুটা দেখতে পাওয়া যায়, তবে খালি চোখে যতটা বোঝা যায় মোবাইল ক্যামেরায় ততটা হয় না। কুটির বলে একটা আছে ভিলেজ রিসর্ট, এর কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, কি কি পাবে। হ্যাঁ, এটা একটা থাকলো। অনেকগুলো ট্রলার দাঁড়িয়ে আছে, এরা মাছ ধরতে যায়, মাছ নিয়ে আসে। এখন মাছ নেই মনে হয়, সব নিয়ে চলে যাচ্ছে। এটা তো পেটুয়াঘাট মৎস্য বন্দর, আর এই নদীটার নাম হচ্ছে রসুলপুর। নদীটার নাম, এটা সাগরে গিয়ে মিশছে। কিছুটা ঝলক দেখিয়ে দিলাম, মাছটা দেখতে পেলাম না, দেখাতে পারতাম আর কি। এবার অন্য জায়গায় যাবো, দেখি কপালকুণ্ডলা মন্দির মনে এরপরে যাওয়া আছে। পেটুয়াঘাট থেকে বিকেলের চায়ে চুমুক দিয়ে পৌঁছলাম কপালকুণ্ডলা মন্দিরে। পড়ে গেছে ভেঙে? হ্যাঁ, ভালো লেবু গাছগুলো পড়ে গেছে। লেবু গাছ তো বেঁধে রেখেছে ওই জন্য। হ্যাঁ, তাই ভাবছি। বাহ, জায়গাটা বেশ গাছে ছায়া না, এটা বেশ অন্যরকম। এটা তো কত বছর বঙ্কিমবাবুর উপন্যাস তো 250 বছর হতে যাচ্ছে, তারও আরো আগে ঘটনা। হ্যাঁ, জঙ্গলের ভিতর একটা ভগ্ন মন্দির ছিল, আর এখানে জঙ্গল ছিল না তখন? পুরো জঙ্গল। এই যে এখানে অধিবাসীরা, এখানে তো কোনো জনবসতি ছিল না। হ্যাঁ, মানে বঙ্কিমবাবু নেগুয়া থানা, মানে কোনটাই পাশে নেগুয়া বলে একটা জায়গা আছে, ওখানে তখন থানা ছিল। অনেক গাছপালার ভেতরে প্রায় ভেঙে পড়া মন্দিরটাই নাকি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের কালজয়ী উপন্যাস কপালকুণ্ডলাতে ছিল। স্থানীয় এক বয়স্ক মানুষ উপন্যাসের বর্ণনা সুন্দরভাবে তুলে ধরলেন। সত্যি মিথ্যে জানি না, তবে জায়গাটার সঙ্গে ওর বর্ণনাগুলো শুনতে বেশ লাগছিল। সন্ধে হয়ে আসছিল, তাই কাছাকাছি শিব মন্দির ও অন্যান্য কিছু জায়গায় আমরা নামিনি, সোজা চললাম বাঁকিপুর সমুদ্র সৈকত, যেটা এখান থেকে প্রায় 5 কিলোমিটার দূরে। মেন রোডটা দিয়ে এখান দিয়ে এলাম আমরা, এসে আবার এখান দিয়ে উঠে যাব। চল, ভাটা, সেই জন্য সমুদ্র অনেকটাই দূরে চলে গেছে। জোয়ারের সময় এই জায়গাটায় জল আসবে, আছড়ে পড়বে, বোঝাই যাচ্ছে এখানে ভেজা দাগ রয়েছে জলে। জোয়ারের সময় এলে এই জায়গাটা দারুণ লাগবে আর কি। ভাটার সময় একরকম দৃশ্য, জোয়ারের সময় একরকম আর কি। নির্জন নিরিবিলি, খুব সুন্দর একটা জায়গা, এখানে আসা যেতেই পারে।
এ বনশুয়োর আপনি বললেন না তখন ওরা বেরোলো। ঠিক আছে, এখান দিয়ে বনশুয়োর পাস করলো। ও মুড়ি আর পেঁয়াজি, চাটা দেয়নি, পরে দেবে তাই তো? মুড়ি চানাচুর পেঁয়াজি সন্ধ্যের স্ন্যাক্স, ইভিনিং স্ন্যাক্স। এই যে সন্ধ্যের আলো জ্বলে গেছে, সব আলো এখনো জ্বালায়নি। এদিকের ওইদিকে ওটা যে এসি রুমের, আর এখানে কটেজের এখানে একটু ডিম আলো, অল্প আলো। আর এই যে রুটি, আর রাত্রের ডিনারটা বলছি, ভেন্ডি ভাজা, যে শসা কেটে দিয়েছে, এই যে চিকেন, আর এই যে আলু পোস্ত। এই আমরা বসেছি খেতে। এখন কটা বাজে? 10টা প্রায়। Gang or a gang. রোদ উঠে গেল, সানগ্লাস নিয়ে যেতে হবে। তো এখানে টেন্টগুলো তো কালকে দেখিয়েছি। এখানটা এসি রুম আছে, এদিকে একটা, ওই পাশে একটা আছে। আর সকালবেলার আবহাওয়াটা দেখো এখান থেকে। এই সোনাঝুরি গাছ, সোনাঝুরি গাছের মধ্যেই পুরো এই টেন্ট আর থাকার জায়গাটা করা হয়েছে। এখানে কিছু বাঁশ ঝাড় আছে, এখানে দেখো বসার মাচার জায়গা। এখানে বসে কালকে মিঠু বাঁশি বাজিয়েছে, এখানেও আমরা বসেছিলাম। এটা তো খাওয়ার জায়গাটা। আর এখানে পুকুর আছে, একটা সুন্দর একটা গেট। এই যে এই জায়গাটা, এখানে একটা পুকুর আছে সুন্দর। এই যে ওইখানটায় ওই আমাদের যিনি কেয়ারটেকার আর কি, তার বাড়ি ওখানটায়। ওইটা এই আশপাশে এরকম গাছপালা। দূরে মনসা পুজোর কোনো একটা বাদ্য বাজছে আর কি। কালকে মনসা পুজো ছিল, সেই উপলক্ষে, কালকে না আজকে কিছু একটা। এখান থেকে এরকম লাগছে। সুসকাল, গুড মর্নিং। আজকে 17 তারিখ জুন মাসের 2026। এরপর আমরা একটু সি বিচে যাবো, ঠিক আছে? 7টা বেজে গেছে। হেঁটে ফেটে এসে তারপরে ব্রেকফাস্ট করে পরে রওনা দিয়ে দেবো বাড়ির পথে। কিভাবে যাব সেটাও সংক্ষেপে রাখবো। আর কাথি বাস স্ট্যান্ড থেকে বাস ধরে যাওয়ার ইচ্ছে আছে, কারণ ওখান থেকে বাসটা অ্যাভেলেবেল বেশি, বসে টসে যাওয়া যাবে একদম। কারণ আমরা তো অনেকটা দূর জার্নি করবো কলকাতায়। মনে হচ্ছে না এই রাস্তাটা দিয়ে হেঁটে চলে যাই কোথাও, কিন্তু আমরা এদিকে যাব না। আমরা এই মেন রোডটা ধরেই সোজা চলে যাব, কালকে যেরকম গিয়েছিলাম। এই যে এখন ভাটার সময়,
জল দূরে চলে গেছে। আমরা এই পাশটা দিয়ে ঘুরছি, কিন্তু এই 7:15 7:30তেও সূর্যের রোদটা কিন্তু লাগছে গায়ে। এই যে দেখো, ওই পালিয়ে যাচ্ছে। এইগুলো তাও আশেপাশে ঢুকে যাচ্ছে না। ওই এমনি কাঁকড়া, এগুলো এমনি কাঁকড়া, লাল কাঁকড়া না। দেখা যাচ্ছে এই ঝড়ে অনেক ঝাউ গাছ ভেঙে টেঙে পড়ে রয়েছে এইখানটায়, ঝাউবনের এখানটায়। হ্যাঁ, এই যে লাল কাঁকড়া মনে হয় দেখা যাচ্ছে একটু একটু করে। হ্যাঁ, এই তো এখানটায় রয়েছে। হ্যাঁ, এই বড় বড় গর্তগুলোই মনে হয় লাল কাঁকড়ার, এই বেশি মাটি তোলা। ওই আবার আসছে, মাটি খুঁজছে মনে হচ্ছে, গর্ত খুঁজছে নাকি। হ্যাঁ, এই বেরোচ্ছে। ওগুলো কি ভাপ ওই এখানে অজস্র লাল কাঁকড়া রয়েছে এখানটা। আমিও তো ক্যামেরা দেখানো যায় না, এমনিতে কাছে গেলে তো সরে যায়। আমি তাও চেষ্টা করলাম, একটা টাইম ল্যাপস করে করার চেষ্টা করেছি একটা, জানি না কীরকম এসছে। আমার আরও ইচ্ছে ছিল যাওয়ার, কিন্তু এখন অলরেডি এই যে 8টা বেজে গেছে। হ্যাঁ, 8:10। আমরা এখন ফিরে যাচ্ছি, কারণ 10টায় চেক আউট, তো এখন গিয়ে স্নান টান করতে হবে, রেডি হতে হবে, ব্রেকফাস্ট করতে হবে। ঠিক আছে, 10টা 10:30টায় আমরা এখান থেকে বেরিয়ে যাব, ওই জন্য চলে যাচ্ছি এখন। ঠিক আছে, লুচি আছে 4টে, তার সঙ্গে আলুর তরকারি, এখানে অমলেট। আমরা ডিম সেদ্ধটার বদলে অমলেটটাই নিয়েছি, আর এখানে একটা মিষ্টি আছে। ফেরার সময় বোনাস হিসেবে পেয়ে গেলাম দেশি খেজুর। গাছ থেকে পেড়ে খাওয়ার সুখ ভীষণ নস্টালজিক করে দিল। যাই হোক, 500 টাকায় রিজার্ভ করা অটো আমাদের কাথি বাস স্ট্যান্ডে পৌঁছে দিল। 350 টাকায় টিকিট কেটে উঠে পড়লাম এসি বাসে, এবং যথেষ্ট আরামদায়কভাবে পৌঁছে গেলাম। আচ্ছা, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।